নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আজকের গল্প সমরেশ মজুমদারের লেখা দিন যায় রাত যায়। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। শিয়ালদা স্টেশনে পা দিয়েই থমকে দাঁড়ালো তিস্তা। গিজগিজ করছে মানুষ। এখন 5:30, কোনো প্ল্যাটফর্মেই ট্রেন নেই। হাওয়ায় ফোলা মশারির মতো মানুষের দঙ্গল টলটল করছে। নিঃশ্বাস ফেলল তিস্তা। হয়ে গেল আজ। ভিড় যতটা বাঁচানো সম্ভব এক কোণে ব্যাগটাকে বুকের উপর চেপে দাঁড়িয়ে রইল সে। এখন কাউকে জিজ্ঞাসা করলে যে কটা উত্তরের একটা পাওয়া যাবে তা এতদিনে জানা হয়ে গিয়েছে। হয় তার ছিঁড়েছে, নয় কোথাও অ্যাক্সিডেন্ট এবং অবরোধ হয়েছে, না হলে হকারদের সঙ্গে রেলের লোকের গোলমালের পরিণতি এটা। 5 মিনিটেও যখন মাইকে কোনো অ্যানাউন্সমেন্ট শোনা গেল না, তখন বোঝাই যাচ্ছে যে কোনো গোলমালের শিকার হয়েছে রেলের লোক। সময় যত যাচ্ছে তত ভিড় বাড়ছে। ওদিকে বনগাঁ হাবড়া, এদিকে নৈহাটি রানাঘাট, সেই সঙ্গে ডানকুনির প্যাসেঞ্জারদের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিন ঠিক সময়ে কলকাতা থেকে ছিটকে বেরিয়ে যায় এরা। সময়ে বাঁধা ট্রেনগুলোকে না পেয়ে হতভম্ব অবস্থা। কোণে সরে দাঁড়ালেও ভিড় একসময় তিস্তাকে গ্রাস করে নিল। লোকাল ট্রেনের প্যাসেঞ্জার হলে তোমার আলাদা কোনো অস্তিত্ব নেই। কাছে দাঁড়ানো দুজন শীর্ণ চেহারার মহিলা কথা বলেছিলেন। কি হবে ভাই, 7টার মধ্যে না গেলে মেয়েটা একা হয়ে যাবে। কাজের লোকটা তারপর থাকতে চায় না। তোমাদের পাড়াটা কি খারাপ? দ্বিতীয় জন প্রশ্ন করল। কোন পাড়া ভালো বলো? উঠতি বয়সের মেয়ে সন্ধেবেলায় একা বাড়িতে থাকলে কখন কি হয়ে যেতে পারে। দেরি হলে আমার শরীর খারাপ লাগে তাই। ওর বাবা তাড়াতাড়ি ফেরে না? পেটে ধরেছিলাম যখন, তখন আগলাবার দায়িত্ব আমার। তিনি অফিসে তাস পিটিয়ে বাড়ি ফেরেন 11টায়। ইচ্ছাপুরের বাপের ভিটে ছেড়ে আসবেনও না। তিস্তা অন্যদিকে তাকালো। চারপাশের যত মানুষ, তাদের প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে। মেয়েদের যেন একটু বেশি। কলকাতায় চাকরি করতে আসা মেয়েদের সংখ্যা যেন দিন দিন বেড়েই চলেছে। আগে সাধারণ কম্পার্টমেন্টে ওঠার সময় ভিড় ঠেলতে হতো, এখন মেয়েদের কম্পার্টমেন্টে পা রাখতে হলে মারপিট করতে হয়। এই সময় শিয়ালদা থেকে বর্ষার কথা স্বপ্নের মতো, বিশেষ করে অফিসের সময়। সবাই উল্টো ডাঙা থেকে জায়গা দখল করে আসে। হাতের মুঠোয় ধরা রুমালটা ভিজে গেছে। দুটো রুমাল নিয়ে রোজ বের হয় তিস্তা। দুটোই নোংরা হয়ে ফেরে। এখন কি করা যায়? বাস ধরে শ্যামবাজার, সেখান থেকে 78 নম্বর বাসে চেপে ব্যারাকপুর, সেখান থেকে অটোয় চেপে নোনাচন্দন পুকুর। ব্যাপারটা ভাবলেই মরে যেতে ইচ্ছে করে। ট্রেন স্বাভাবিক থাকলে অবশ্য কিছু নয়। বাড়ির সামনে থেকে রিক্সা বা অটো স্টেশন, সেখান থেকে ব্যারাকপুর লোকাল ধরলে শিয়ালদা 25 মিনিট। হুশ করে চলে আসা। কোমরে অস্বস্তি হতেই কাপড়টাকে আর একটু ঝুলিয়ে দিল সে। হঠাৎ চেঁচামেচি শুরু হলো। কিছু ছেলে ট্রেন ছাড়ার জন্য দাবি জানাচ্ছেন। প্ল্যাটফর্মে যেখানে ট্রেন নেই সেখানে ট্রেন ছাড়বে কি করে কে জানে। কিন্তু ছেলেগুলোর সঙ্গে বয়স্করাও জুটে গেলেন। ক্রমশ উত্তাপ ছড়াতে লাগলো। স্টেশন সুপারিনটেন্ডেন্টের ঘরের সামনে বিক্ষোভ পৌঁছে গেল। পাশাপাশি কিছু লোক ট্রেনের নাম লেখা বোর্ডগুলো ভাঙতে লাগলো। প্ল্যাটফর্মের উপরে টাঙানো টিভি মনিটরগুলো চুরমার হতেই মানুষজন প্ল্যাটফর্ম ছেড়ে পালাতে লাগলো। এখনই পুলিশ আসবে, লাঠিচার্জ হবে, টিয়ার গ্যাস ছড়বে। জলস্রোতে ভাসা কুটোর মতো তিস্তা ট্যাক্সি স্ট্যান্ডের কাছে চলে আসতে বুঝতে পারলো ভেতরে মারপিট শুরু হয়ে গেছে। এখন 6টা, রাত 10টার আগে শান্তি ফিরে আসার কোনো সুযোগ নেই। এমন সময় পাশে দাঁড়ানো এক যুবক জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? অনেক সময় এই রকম গোলমালের দিনে কিছু প্যাসেঞ্জার জোট বেঁধে ট্যাক্সি ভাড়া করে যায়। তিস্তার মনে হলো যুবকের উদ্দেশ্য সেই রকম হতে পারে। সে বলল, ব্যারাকপুর। তাহলে এখন যাওয়ার চিন্তা করে লাভ নেই। যুবকটি হাসল। চলুন কোথাও চা খাওয়া যাক। তিস্তার গম্ভীর চোখে যুবককে দেখল। বড়জোর 30। সঙ্গে সঙ্গে আরেক বাস্তবে ফিরে এলো সে। এই কলকাতার রাস্তায় এইসব কথা এতবার শুনতে হয়েছে যে এখন আর চমক লাগে না। সে চোখ না সরিয়ে জিজ্ঞাসা করল, আপনার কিসে মনে হলো আপনি বললে চা খেতে যাব? না, একা দাঁড়িয়ে আছেন তাই বললাম। যুবক স্মার্ট হবার চেষ্টা করলো। তিস্তা মুখ ফিরিয়ে এক ঝলকে দেখে নিয়ে বলল, আসুন। যুবক নড়ল না। মানে? আসুন না। তিস্তা হাসার চেষ্টা করতে যুবক যেন ভরসা পেল। সে তিস্তার পাশে হাঁটতে লাগলো। কয়েক পা যেতেই তিস্তা দাঁড়িয়ে গেল। কালো, খুব রোগা, ঘরমাক্ত এক প্রৌঢ় মহিলা স্টেশনের ঘড়ির দিকে তাকিয়েছিলেন। তার সামনে গিয়ে তিস্তা যুবককে বলল,
একে ওই প্রস্তাব দিন। যুবক হতভম্ব। তার মানে? তিস্তা এবার অবাক হওয়া মহিলাকে বলল, দেখুন, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এই লোকটি আগ বাড়িয়ে কথা বলে আমাকে চা খাওয়ার প্রস্তাব দিয়েছে। আপনি কিছু মনে করবেন না, ওকে আপনার কাছে একই প্রস্তাব দিতে বলছি। যুবক বলল, আশ্চর্য, কাকে কি বলবো সেটা আপনি ঠিক করবেন? তাহলে আপনাকে বলতে হবে আমাকে কেন ওই প্রস্তাব দিয়েছেন। ঠিক আছে, সরি। যুবক চলে যাওয়ার চেষ্টা করতেই তিস্তা তার পথ আগলালো। হুম, ল্যাজ গুটিয়ে চলে যাওয়া চলবে না। আপনার বয়স কত? কেন? যুবক এবার ভয় পেল। আমার 35। এই সমস্ত ফাজলামি বন্ধ করুন। ইতিমধ্যে শ্রোতার সংখ্যা বেড়ে গেছে। গায়ে পড়ে কেউ কেউ কারণ জানতে চাইছে। তিস্তা এই জনতাকেও চেনে। সে যুবককে ধমকালো, যান। বলা মাত্র যুবক প্রাচী সিনেমার দিকে হাঁটতে লাগলো। তাকে চলে যেতে দেখে ভিড় আলগা হলো। মহিলা এতক্ষণ পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। এবার বললেন, কি দিন পড়লো। অবশ্য স্টেশনে এত খারাপ মেয়ের ভিড় যে ভালো মেয়েদের ওরা খারাপ বলে ভুল করে। তবে আমাকে কেন কোনোদিন কেউ ওসব বলেনি, জানেন। তিস্তা কিছু না বলে সরে আসতেই প্ল্যাটফর্মের ভেতর থেকে গুলির আওয়াজ ভেসে এলো। আরও কিছু লোক প্রাণ ভয়ে ছুটে এলো বাইরে। গাড়িগুলো পালাচ্ছে যে যেমন পারে। এত মানুষ চারপাশে ত্রস্ত অবস্থায় থাকা সত্ত্বেও ওর কানে একটু আগে শোনা মহিলার কথাগুলো বেজে যাচ্ছিল। আমাকে কোনোদিন কেউ ওসব বলেনি, জানেন। বলার ধরনে যতখানি গর্ব, তার অনেক বেশি আফসোস ছিল না তো? কোথায় পড়েছিল যেন, পুরুষের স্বভাব হলো সুন্দরী মেয়ের সান্নিধ্য চাওয়া। যে পুরুষ চায় না তার ব্যবহারের সবটাই যেমন স্বাভাবিক নয়, তেমনি যে নারীর দিকে পুরুষের ভ্রুক্ষেপ নেই, তার কোথাও খামতি আছে। কপালে পড়ে আসা চুল সরালো তিস্তা। মাঝে মাঝে মনে হয়, ঈশ্বর তার মধ্যে কেন কিছু খামতি দিলেন না। এই 35-এও সে এমন ভরাট সুন্দর কেন? আজকাল চোখের তলায় মাঝে মাঝে একটা অদ্ভুত ভাঁজ পড়ে। দুশ্চিন্তাগ্রস্ত দিন হলে ভাঁজটা বোঝা যায়। ভালো করে ক্রিম মালিশ করলে ধীরে ধীরে সেটা মিলিয়ে যায়। কিন্তু তিস্তা জানে এটা সতর্কীকরণ। এবার সময় হচ্ছে বয়সের জানান দেওয়ার। না, শরীরে তার বাড়তি চর্বি নেই একটুকুও। তলপেটে একটু ভার ঠেকলেই আসন বাড়িয়ে দেয়। হঠাৎ চোখের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। প্যাসেঞ্জার টাকা বের করতেই সে বৃদ্ধ সর্দারজিকে বলে ফেলল, যাবেন? বসুন। সঙ্গে সঙ্গে দূরে দাঁড়ানো জনস্রোত ঝাঁপিয়ে পড়ল ট্যাক্সির উপরে। ট্যাক্সির হাতল আঁকড়ে কোনো রকমে দাঁড়িয়েছিল তিস্তা। সর্দারজি কাউকে নেবে না। তার বক্তব্য, এই দিদিকে আগে কথা দেওয়া হয়ে গেছে। তিস্তা কোনো মতে ভেতরে উঠতে পারল। এবার অনেকেই তাকে অনুরোধ করতে লাগলো সঙ্গী করে নেবার জন্যে। অদ্ভুত লাগছিল তিস্তার। সে কোথায় যাবে না জেনেই লোকগুলো সঙ্গী হতে চাইছে। এখনকার কলকাতার মানুষদের আচরণ কোনোভাবেই বোঝা যায় না। সর্দারজি ট্যাক্সি চালু করে জিজ্ঞাসা করলো, বলুন কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? ব্যারাকপুর। মুখ দিয়ে বেরিয়ে এলো শব্দটা। সর্দারজি মুখ ফিরিয়ে তাকালো। ব্যারাকপুর তো অনেক দূর। আমার যেতেও আপত্তি নেই, কিন্তু দিদি অনেক ভাড়া পড়বে যে। লোকটিকে পছন্দ হলো তিস্তার। ভাড়ার কথা তার এতক্ষণ খেয়াল ছিল না। ট্যাক্সিটা খালি হতেই মন মুক্তি চাইল ওই পরিবেশ থেকে। হ্যাঁ, অন্তত 70-80 পড়বে। আর টাকাটা তার ব্যাগে না থাকলেও শেষ কটা দিন বিপাকে পড়তে হতে পারে। সে ব্রিজের উপর থেকে শিয়ালদা স্টেশন বিল্ডিং দেখল। মুখে বলল, কি করা যাবে? আজ ট্রেন কি বন্ধ? সর্দারজি সামনের দিকে তাকালো। হ্যাঁ, মারপিট হচ্ছে। তাহলে আপনি পেছনের দরজা দুটো লক করে দিন। আমি সামনের সিটে দুজন প্যাসেঞ্জার তুলে নিচ্ছি। আপনি মিটার যা উঠবে তার হাফ দেবেন। সরস্বতী প্রেসের সামনে থেকেই সর্দারজি 30 টাকা কড়ারই দুজন প্যাসেঞ্জার পেয়ে গেল। ইচ্ছে করলে লোকটা আরও 4 জন লোক তুলতে পারত। তিস্তাকে ধরলে 200 টাকা রোজগার করতো ব্যারাকপুর পর্যন্ত শাটল করে, কিন্তু করল না। এটাও সত্যি, মাঝে মাঝে কলকাতার মানুষের আচরণের মধ্যে কোনো সংলগ্নতা থাকে না। লম্বা সিটে কিছুক্ষণ টান টান বসে থাকার পর শরীর এলিয়ে দিল তিস্তা। এখন হঠাৎ নিজেকে খুব ক্লান্ত বলে মনে হচ্ছে। সে চোখ বন্ধ করলো। তাকে যে এভাবে যেতে হচ্ছে তা অরিত্র জানে না। জানলেও আলাদা কিছু হতো না। বছরখানেক আগে এইরকম হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়া সন্ধ্যায় সে অরিত্রর অফিসে পৌঁছেছিল। রিসেপশনে খবর দিয়েছিল অরিত্র যদি একবার বেরিয়ে এসে কথা বলে। আকাশবাণীর রিসেপশন এমন কিছু আরামদায়ক জায়গা নয়। অরিত্র খবর পাঠিয়েছিল তিস্তা যেন একটু অপেক্ষা করে।
অপেক্ষা করেছিল তিস্তা। অরিত্র বেরিয়ে এসেছিল 9টা নাগাদ। এসে সব শুনে বলেছিল, আশ্চর্য, ট্রেন বন্ধ হয়ে গেছে তো বাসের জন্য চেষ্টা করনি কেন? শুনে মনে হয়েছিল তৎক্ষণাৎ বেরিয়ে আসে, কিন্তু অরিত্র বলেছিল, একটু দাঁড়াও, স্টেশনে খবর নিয়ে দেখি কি অবস্থা। ফিরে এসে বলেছিল, চলো ট্যাক্সি ডেকে দিচ্ছি, ট্রেন নর্মাল হয়ে গেছে। তুমি যাবে না? না, 11টার আগে ছাড়া পাবো না, চলো। সেই রাত্রে আকাশবাণীর মতো নির্জন জায়গা থেকে শিয়ালদা পর্যন্ত সে একা এসেছিল। প্রতিজ্ঞা করেছিল মরে গেলেও আর কখনো সাহায্যের জন্য অরিত্রর অফিসে যাবে না। এরকম ঘটনা ঘটলে একসময় খুব তর্ক করত তিস্তা, কিন্তু অরিত্রর যুক্তি যন্ত্রের সত্যি। ও যখন বলে আমার ডিউটি 11টা পর্যন্ত এবং হুট করে কাজ ছেড়ে চলে যাওয়ার উপায় নেই, তখন সেটাই পৃথিবীর শেষ সত্যি হয়ে যায়। অরিত্র সেন, তিস্তার স্বামী, স্ত্রী বিপদে পড়েছে জেনেও যে কর্তব্যে অটল থাকতে পারে, তার বিরুদ্ধে অভিযোগ করে লাভ কি? আর ওর যুক্তি আরও কেন? ট্রেন সার্ভিস নর্মাল হয়েছে জেনে তোমাকে ট্যাক্সিতে তুলে দিয়েছিলাম না? পৃথিবীর কিছু কিছু স্বামীর স্বপ্ন এককালে দেখত তিস্তা, যে স্বামীদের দায়িত্ববান বা কর্তব্য পরায়ণই শুধু বলা হয় না, মানুষও বলা হয়, যাকে সব বোঝাতে হয় না, বুঝে নিতে পারে। গল্প উপন্যাসে এমন চরিত্রের দেখা এককালে খুব পাওয়া যেত। আদ একজন যে বাস্তবে ছড়িয়ে ছিটি নেই তাও তো নয়। তিস্তার কপালে তেমন জোটেনি, অনেক কিছুই তো সে পায়নি। এও না হয় তার একটা। শ্যামবাজারে মোড় ছাড়াবার সময় বোঝা গেল ট্রেন বন্ধের ভিড় এদিকে চলে এসেছে, ফলে বাসের অবস্থা খুব খারাপ। ভাগ্যিস ট্যাক্সিটাকে পেয়ে গিয়েছিল, সে তো কিছু পেল। অনেকেই তার মতো অবস্থার অনেকেই এখনো পথে দাঁড়িয়ে আছে কিছু পাওয়ার আশায়। হ্যাঁ, ট্যাক্সির এই সিটটায় আরও 3জন স্বচ্ছন্দে বসতে পারত, কিন্তু কোন 3জন? ট্যাক্সি দাঁড় করিয়ে তাদের নির্বাচন করার কোনো অধিকার তার নেই। দরজা খুললেই জলস্রোতের মতো যারা ঢুকবে তাদের শরীরের শক্তি বেশি। তিস্তার চোখ বন্ধ করলো, কিন্তু কেউ সারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। হালিশহর কিংবা কাঁচরাপাড়া অথবা রানাঘাটের যাত্রীরা শেষ চেষ্টায় বিফল হলে কলকাতার পরিচিতদের বাড়িতে ঢুকে যাবে। ব্যারাকপুর শ্যামনগরের মানুষজন এতে ওতে করে ঠিক পৌঁছে যাবে। এটা মানুষের স্বভাবের একটা ধরন। নিয়মমাফিক জীবনে যদি হঠাৎ ছেদ পড়ে, তাহলে সে দ্বিতীয় রাস্তা খুঁজে নেয় সেটাকে চালু রাখতে। দ্বিতীয় যদি কার্যকর না হয়, তাহলে তৃতীয়। ট্রেন বন্ধ হলে বাস, বাস না পেলে ট্যাক্সি, টেম্পু, অটো, নিদেন পক্ষে মালবাহী লরিতেও জায়গা করে নেওয়া। এই তো জীবন। এই যেমন সে, তিস্তা সেন, 35 বছরের এখনো সুন্দরী মহিলা, যে বঙ্কিম থেকে বাণী বসু পড়ে মনে রেখেছে, পথের পাঁচালী থেকে আগন্তুকের বিবর্তন লক্ষ্য রেখেছে, স্বাভাবিক থেকে অস্বাভাবিক, অস্বাভাবিক থেকে আরও অস্বাভাবিকের সঙ্গে পাল্লা দিতে দিতে জেনেছে তোমাকে যা করার একা করতে হবে, কারোর উপর নির্ভর করা তোমার কপালে লেখা নেই। কোমরের কাছে একটু যন্ত্রণা হলো, নড়ে বসলো তিস্তা। সকালের দিকেও একবার হয়েছে। ব্যারাকপুরের ডাক্তার মল্লিক তাকে দেখছেন। মানুষটি ভালো। কাল সকালে একবার যেতে হবে। এই যাওয়াগুলোও তো যেতে হয় একা। শেষ বা শেষের আগে ট্রেন ধরে বাড়ি ফেরে অরিত্র। স্টেশনে ওর চেনা এক রিক্সাওয়ালা অপেক্ষা করে। লোকটা বাড়ি পৌঁছে দিয়ে যায়। জল ঝড়ের রাতেও সে আসে। এর একটাই মানে, অরিত্র লোকটাকে কোনোভাবে অধিকার করে রেখেছে। একটা মানুষ বাড়িতে স্ত্রীর কাছে আকর্ষণহীন হলেও বাইরের জগতে অন্য ভূমিকা নিতে পারে। অরিত্র তাদের একজন। ওর সহকর্মী বা পরিচিতদের মুখে তিস্তা কোনোদিন নিন্দা শোনেনি। রাত 12টার পর স্বামীর জন্য জেগে থাকতে যেসব মহিলা বাধ্য হন, তিস্তা তাদের শ্রেণীতে পড়ে না। খাবার হটবক্সে রাখা থাকে। অরিত্রর কাছে দরজার চাবি দেওয়া আছে। কখন সে বাড়িতে ঢোকে, স্নান করে, খাবার খায়, তিস্তা জানে না। সকালে ঘুম ভাঙার পর তিস্তার প্রধান কর্তব্য হলো অরিত্রর ঘুম না ভাঙানো। জানলা খোলা হয় না। বাজার, রান্না ইত্যাদি যাবতীয় সাংসারিক কাজ শেষ করে অফিসের জন্য তৈরি হয়ে ঠিকে ঝিকে চা বানাতে বলে। নিজের খাওয়া শেষ করে বেরুবার সময় কোনো দিন অরিত্রকে বিছানা ছাড়তে দেখা যায়। তিস্তা জানে এরপরে 2 কাপ চা খেতে খেতে খবরের কাগজ পড়বে অরিত্র। ঠিকে ঝি বিরক্ত হবে। সেই বিরক্তি সন্ধেবেলায় তিস্তাকে শুনতে হবে। বিছানা থেকে পৃথিবীর সব খবর ঠোঁটস্থ হয়ে যাওয়ার পর নামতে নামতে দুপুর। এর মধ্যে ব্রেকফাস্ট দিয়ে বিদায় নিয়েছে ঠিকই ঝি। স্নান খাওয়া শেষ করে বাবু অরিত্র সেন রাজকার্যে যাবেন 1টা নাগাদ। বাড়িটা পড়ে থাকবে তালাবন্দি হয়ে।
স্বামী স্ত্রীর মিলিত জীবন যদি দাম্পত্য জীবন একখা পায়, তাহলে এটা কি ধরনের দাম্পত্য জীবন? অথচ আপাত চোখে অরিত্রর কোনো ত্রুটি নেই। অরিত্র অন্য কোনো মহিলার প্রতি আসক্ত নয়, মদ্যপান করে না। অরিত্র ডিভোর্সি তো তিস্তাও। তিস্তা তাকালো। সিথির মোড় পেরিয়ে যাচ্ছে ট্যাক্সিটা। গাড়ির সামনে আসনে 3 জন মানুষ নিঃশব্দে রয়েছে। ডিভোর্স মানে তোমার সঙ্গে আমার বনছে না, কোনোভাবেই মিল হওয়া সম্ভব নয়, তাই দুজনের দুটো আলাদা পথ বেছে নেওয়া উচিত। অতএব সম্পর্কটাকে বাতিল করা যাক। এক কথায় হয়, অনেক রগড়ানোর পর আইনের সম্মতি পেতে বেশ কিছু মাস সময় খরচ করতে হয়। অরিত্রর ক্ষেত্রে ওর প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ এইভাবে হতে পারে, কিন্তু তিস্তার বেলায় নয়। ডিভোর্স ওর কাছে অনেক যন্ত্রণাদায়ক মুক্তির নাম। হাত বাড়িয়ে চাইলেই কেউ সেটা তুলে দেয়নি। ডিভোর্স ওর জীবনে মারপেঁচের নিষ্ঠুরতা দিয়ে আড়াল করে রাখা এক তিক্ত অভিজ্ঞতা, আর এর জন্য কেউ দায়ী নয়। চোখের পাথায় এখন নিজেকে দেখতে পায় তিস্তা, সেই 17 বছরের তিস্তা। লোকে বলতো মোমের পুতুল। বাবা চাকরি করতেন কানপুরে, সেখানেই জন্ম, মিশনারি স্কুলে পড়াশোনা। জীবনে সাদাকে সাদা, কালোকে কালো বলতে শেখা। কলকাতার অনেক বাঙালি মেয়ে যে সত্যিগুলো উচ্চারণ করতে সংকোচ বোধ করত, তিস্তা তা মুখের উপর বলে দিতে পারত। কানপুরের জীবন তার মধ্যে অনেক অনর্থক মেয়েলিপনা আনেনি। স্কুলের শেষ পরীক্ষার রেজাল্ট দেখে বাবা ভ্রু কুঁচকেছিলেন। গড়ে আর 1 নম্বর পেলে 80 হতো। তিস্তা বলেছিল, আই এম সরি বাবা, পরীক্ষা দিয়ে ভেবেছিলাম আমি পেয়ে যাব ঠিক। বাবা বলেছিলেন, তাহলে বুঝতে পারছো, যা তুমি ভাবো তাই সবসময় ঘটে না। এখন থেকে এই সত্যিটা অনেকবার আবিষ্কার করবে। সেদিন বাবা কথা বলেছিলেন দার্শনিকের মতো, তাই মনে হয়েছিল। মা বলেছিল, মেয়েটা এত ভালো রেজাল্ট করলো, অথচ তুমি তাকে উপদেশ দিচ্ছ। বাবা বলেছিলেন, সব ভালোই শেষ ভালো নয়। কথাগুলো যে কতখানি সত্যি তা বুঝতে 35 বছরে পৌঁছে গেল সে। ট্যাক্সিটা ডানলো পেরিয়ে গেল। ইঞ্জিনের গো গো শব্দ ছাড়া আর আওয়াজ নেই। গাড়ির ড্যাশবোর্ড থেকে ছিটকে আসা আলোয় সামনের লোকগুলোকে অদ্ভুত লাগছে। এইভাবে চললে 8টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে সে। কোমরের ব্যথাটা বাড়ছে, পেটের দিকে নেমে আসছে। এমন কিছু নয়, এ সময় এরকম হয়েই থাকে। কাল সকালে ডাক্তার মল্লিকের কাছে যেতেই হবে। 18-19 বছর বয়স পর্যন্ত কখনো জ্বর হয়েছে কিনা মনে পড়ে না। আজ পর্যন্ত তার কখনো পক্স হয়নি। চেনা জানা সব মানুষের একবার না একবার অসুখটা হয়েই গেছে। অরিত্র অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, সে কি, তোমার পক্স হয়নি? যেন না হওয়াটা অস্বাভাবিক, অপরাধ। বাবা ভর্তি করে দিয়েছিলেন প্রেসিডেন্সিতে, ইংরেজিতে অনার্স। বাবার খুব শখ ছিল মেয়ে ইংরেজিতে MA করে কলেজে পড়াবে, সাহিত্যের উপর রিসার্চ করে নামের আগে ডক্টরেট ছাপ ফেলবে। ইংরেজি সাহিত্য খুব ভালো লাগতো তিস্তার। বাবার ইচ্ছেটা ওর নিজের ইচ্ছে হয়ে গিয়েছিল। কলকাতায় আত্মীয় স্বজন বেশ কিছু ছিলেন। বাবার ইচ্ছে ছিল না তাদের কারোর কাছে তাকে রাখার। বিবেকানন্দ রোডের একটি মেয়েদের হোস্টেলে জায়গা পেয়ে গিয়েছিল সে। বাবা বলেছিলেন, এখানে তোমার একটু কষ্ট হবে, বাড়ির কমফোর্ট তুমি পাবে না। সেটাও ঠিক নয়, সারা জীবন মানুষের একভাবে যায় না, কষ্ট কি তা প্রত্যেকের জানা দরকার। খারাপ লেগেছিল, কিন্তু কষ্ট হয়নি। এক ঘরে 3টে মেয়ে, যাদের ভাবনা চিন্তা কলেজে পড়লেও প্রাগৈতিহাসিক। সুজাতা নামের একটি মেয়ে গল্প করছিল যে সে 3 বছর বয়স থেকে টেপ জামার উপর হাঁটু ফাঁকা ফ্রক পরেছে, যতই গরম লাগুক এর অন্যথা হয়নি। তিস্তা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? বাহ, তুমি জানো না? না, বোকার মতো মাথা নেড়েছিল তিস্তা। মা বলতো মেয়ে মানুষের শরীর সবসময় ঢেকে রাখা উচিত। হেসে ফেলেছিল তিস্তা। 3 বছর বয়সে তোমার মেয়ে মানুষের শরীর হয়ে গিয়েছিল নাকি? আমি জানি না, সুজাতা ক্ষুণ্ণ হয়েছিল। মা যা বলতো তাই করেছি। এদের তিস্তা একটু একটু করে বুঝেছে। এই সংস্কারাচ্ছন্ন মেয়েদের জন্যে তার শুধুই মায়া হতো। বেশি বোঝালে এরা হাঁ করে চেয়ে থাকতো, কিন্তু মেনে নিত না। কিন্তু আরেক ধরনের মেয়ের দেখা পেল সে প্রেসিডেন্সিতেই। যদিও তাদের সংখ্যা খুব অল্প, কিন্তু কথাবার্তায় চালচলনে তারা নিজেদের আলাদা করে ফেলেছিল। অন্য মেয়েরা যেমন তাদের ঈর্ষার চোখে দেখত, ছেলেরাও এদের কাছাকাছি হয়ে গিয়েছিল সহজেই।
এদের বক্তব্য ছিল স্ত্রী স্বাধীনতার সপক্ষে। মেয়েরা কোনো অবস্থাতেই দ্বিতীয় শ্রেণীর মানুষ নয়। ধর্মের দোহাই দিয়ে মেয়েদের দাবিয়ে রেখেছে পুরুষরাই। একজন পুরুষ যদি 4টে বিয়ে করতে পারে, তাহলে একটা মেয়ে তা পারবে না কেন? অর্জুনকে ভালোবেসে দ্রৌপদী শ্বশুরবাড়িতে এসে শুনল শাশুড়ি তাকে না দেখেই সব ভাইকে গ্রহণ করতে বলছে। সে করতে বাধ্য হয়েছিল 5 পাণ্ডবের চাপেই। বিয়ের পর মেয়েদের শাঁখা সিঁদুর পরতে হয়, ছেলেদের কেন বিবাহের চিহ্ন শরীরে রাখতে হয় না? এসব কথা শুনলে অকাট্য মনে হয়, আর যারা তা বলে তারা আকর্ষণীয় হয়ে ওঠে। জয়াতি নামের একটি মেয়ের সঙ্গে তিস্তার বন্ধুত্ব হয়েছিল। সে ওই দলের। প্রথম দিন কফি হাউসে গিয়েছিল তিস্তা জয়াতির সঙ্গে। ওর বান্ধবীরা ছাড়াও 3টে ছেলে ছিল এক টেবিলে। চুপচাপ ওদের কথা শুনে যাচ্ছিল তিস্তা। মনে হলো ছেলেরাও একমত। এতকাল মেয়েদের উপর অনেক অত্যাচার হয়েছে, এবার তার সংশোধনের সময় এসেছে। ধরিত্রী নামের একটা মেয়ে ঘোষণা করে ফেলল, রামমোহন এবং বিদ্যাসাগর ছাড়া কোনো বাঙালি পুরুষ মেয়েদের জন্য ভাবেনি। হঠাৎ মজা করতে ইচ্ছা করলো তিস্তার। পুরুষদের জন্য কে ভেবেছিল? ধরিত্রী বলেছিল, ওরাই তো সব, ওদের জন্য ভাবার কি দরকার? তিস্তা বলল, মেয়েরাও তো সব হতে পারতো। পারেনি, পুরুষরা হতে দেয়নি। রবীন্দ্রনাথ? অসম্ভব। ব্যক্তিগত জীবনে তিনি মেয়েদের অপকার করেছেন। যেমন, ওর এক দাদা পাগল ছিল। তিনি মরে যাওয়ার পর বৌদি বাপের বাড়িতে চলে গিয়েছিল। অল্প বয়স্ক বলে তার বাবা আবার বিয়ের চেষ্টা করেন। খবর শুনে দেবেন্দ্রনাথ ছেলেদের হুকুম দিয়েছিলেন তাকে ফিরিয়ে আনতে। সব ছেলেই কোনো না কোনো বাহানায় সরে পড়েছিল। শুধু রবীন্দ্রনাথ পিতৃ আদেশ পালন করতে গিয়েছিলেন। একটি মেয়েকে আবার স্বাভাবিক জীবনে যাওয়া থেকে নিরস্ত করে বিধবার জীবনে বন্দি করতে চেয়েছিলেন, কিন্তু ওর পুত্রবধূ বিধবা ছিলেন বলে শুনেছি। নিজের অন্যায়ের প্রায়শ্চিত্ত অন্যের উপর চালানো আর কি। তিস্তা হেসেছিল। তাহলে রামমোহন আর বিদ্যাসাগর ব্যতিক্রম? ধরিত্রী বলেছিল, হ্যাঁ, একজন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, অন্যজন বাল্যবিবাহ বন্ধ এবং বিবাহ চালু করেছিলেন। নইলে এতদিনে আমরা কোথায় তলিয়ে যেতাম ভাবতে পারছো না। কেন করেছিলেন? ছোট্ট প্রশ্ন করেছিল তিস্তা। কেন? আমাদের উপকার করতে। তুমি একটু ভুল করছো। তার মানে? তুমি এতক্ষণ যে ফর্মুলায় কথা বলছিলে, সেই ফর্মুলায় ব্যাপারটা যদি ফেলো, তাহলে ওই কাগজগুলোর পেছনে যুক্তি খুঁজে পাবে। ওরা সবাই মুখ চাওয়াচাওয়ি করছিল। জয়তী বলল, তুই বল না। এমন হতে পারে রামমোহনের মনে হয়েছিল সতীদাহের ফলে অনেক সুন্দরী সুন্দরী যুবতী বিধবাকে পুড়ে মরতে হচ্ছে। তাদের যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে পুরুষরা আনন্দিত হবার সুযোগ বেশি করে পাবে, তিস্তা বলেছিল। জয়তী বলল, যা। তিস্তা বলল, তোরা এতক্ষণ যেভাবে ইতিহাসের ব্যাখ্যা করছিলি, তার সঙ্গে এই কথাগুলো চমৎকার মিলে যায়। ছেলেরা খুব হেসে উঠেছিল। জয়তী গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, আর বিদ্যাসাগর? তিস্তা বলল, আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু এভাবে তো ব্যাখ্যা করাই যেতে পারে। অল্প বয়সী মেয়েগুলো বুড়ো স্বামী মরে গেলে বিধবা হয়ে অন্তর্মহলে পড়ে থাকতো। তাদের মধ্যে যথেষ্ট সুন্দরীও ছিল। সেই মেয়েদের ব্যবহার করার জন্য ধরো বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। ধরিত্রী রাগত স্বরে বলল, তুমি ইচ্ছে করে ভুল ব্যাখ্যা করে আমাদের বক্তব্যকে ছোট করতে চাইছো। আমি কিছুই করতে চাইছি না। যে যার নিজের কাজটা ঠিক মতো করলে এসব কমপ্লেক্সে ভুগতে হয় না, তিস্তা বলেছিল। তুমি বাইরে মানুষ হয়েছো, তো তাই জানো না এদেশের মেয়েদের অবস্থাটা। ধরিত্রী উঠে গিয়েছিল, কিন্তু খবরটা চাউর হতে বেশি সময় নেয়নি। বিদ্যাসাগর এবং রামমোহনকে নিয়ে কানপুরের একটা মেয়ে রসিকতা করেছে যাতে ধরিত্রীরা জব্দ হয়। কেউ কেউ তিস্তাকে দেখেও গেল। কফি হাউসের টেবিলে তখন তিস্তার জমাট আড্ডা। কয়েকজন মেয়ের সঙ্গে ছেলেরাও এসেছে। এদের একজন সুমিত। ছেলেটা কম কথা বলে, চারমিনার সিগারেট খায়, পড়ে সিটি কলেজে। কিন্তু তিস্তা বুঝতে পারে সুমিত সারাক্ষণ তাকে লক্ষ্য করে যায়। ওর ঠোঁটে অদ্ভুত কিছু আছে। সেটা নিষ্ঠুরতা না উদাসীনতা, তা বুঝতে পারে না তিস্তা। সুমিতকে এড়িয়ে যায় সে প্রায় প্রতিদিন। বিকেলবেলায় বাড়িতে ফেরার সময় বাস ট্রামে না উঠে ওইটুকু পথ হেঁটে আসতে মন্দ লাগে না। সুমিত প্রথম 2 দিন পাশে এসে দাঁড়িয়েছিল। চলো পৌঁছে দিয়ে আসি। এমন অপ্রত্যাশিত অনুরোধে বিপাকে পড়েছিল তিস্তা, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলেছিল,
আমার কোনো সাহায্যের দরকার নেই, ধন্যবাদ। তবু তিস্তা বেশ কিছুদিন লক্ষ্য করেছে সুমিতকে পেছন পেছন আসতে। প্রচণ্ড অস্বস্তি হতো সেই সময়। ইচ্ছে করতো ডেকে জিজ্ঞাসা করে, একদিন করেও ছিল। অম্লান মুখে সুমিত জবাব দিয়েছিল, পেছন থেকে দেখলেও কাউকে ভালো লাগে, তা তোমাকে দেখার আগে বুঝিনি। খুব রাগ গিয়েছিল সেদিন। বলেছিলে এটা আমি ঘেন্না করি। সরি, কিন্তু পাশে হাঁটতে দিচ্ছ না যে। আমি চাই না তুমি এমন করো। হ্যাঁ, তারপর থেকে সেটা বন্ধ করেছিল সুমিত, কিন্তু কফি হাউসের গেটে রোজ দাঁড়িয়ে থাকতো। প্রেসিডেন্সি থেকে বেরিয়ে এই দিকে আসা মাত্র হাসতো। সারাক্ষণ একই টেবিলে বসে সিগারেট খেয়ে যেত চুপচাপ। একদিন কথা হচ্ছিল টিউশনি নিয়ে। ক্লাসের অনেকেই টিউশনি করে, কেবল অভাবের জন্যে নয়, অনেকের শখেই যাতে বাড়ির ওপর চাপ না থাকে। তিস্তা বলল, আমাকে কে টিউশনি দেবে? কেউ কিছু বলার আগেই সুমিত বলল, তুমি টিউশনি করতে চাও? তিস্তা কথা না বলে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আমার মায়ের সঙ্গে দেখা করো, ভাইয়ের জন্য টিউটর খুঁজছে। সুমিত গম্ভীর গলায় জানালো। জয়াতি তৎক্ষণাৎ প্রতিবাদ করলো, কি ব্যাপার সুমিত, ওভাবে বলছো কেন? তুমিই তো ওকে নিয়ে আলাপ করিয়ে দিতে পারো। তোমার মা ওকে চিনবেন কি করে? আমার সঙ্গে হাঁটতে তিস্তা পছন্দ করে না, সুমিত বলল। জয়াতি কিছু বলার আগেই তিস্তা বলল, শোনো, আমি কখনো কাউকে পড়াইনি, কিন্তু চ্যালেঞ্জ নিতে পড়াতে রাজি আছি। তোমার সঙ্গে হাঁটতে রাজি হইনি কারণ প্রয়োজন ছিল না, এখন প্রয়োজনে আপত্তি নেই। তার মানে প্রয়োজনে তুমি সবকিছু করতে পারো? না, তবে যেটুকু করলে নিজের খারাপ লাগবে না, বা লাগলেও মানিয়ে নিতে পারবো, ততটুকু, তিস্তা জবাব দিয়েছিল। সেই বিকেলেই সে সুমিতের সঙ্গে ওদের বাড়িতে গিয়েছিল। উত্তর কলকাতার বনেদি বাড়ি। বাইরের ঘরে চটি ছেড়ে ভিতরে ঢুকতে হয়। সেই ঘরে আইনের বই প্রচুর। ওগুলো কার জানতে চাইলে সুমিত জবাব দিয়েছিল, পিতৃদেবের। সুমিতের মা মোটাসোটা পান খাওয়া গিন্নি টাইপের মানুষ। সুমিত যখন পরিচয় করিয়ে নিয়ে আসার কারণ জানালো, তখন ভদ্রমহিলা উচ্ছ্বসিত হলেন। বাহ, এতদিনে ছেলে সংসারের একটা উপকার করলো। আমার ছোট ছেলে ক্লাস 6-এ পড়ে। আমার তো ইচ্ছে রোজ তুমি ওকে এসে পড়াও। সুমিত বলল, আজকাল কেউ সপ্তাহে 3 দিনের বেশি পড়ায় না। তুই থাম, আমি আর আমার মেয়ে বুঝে নেব। কি নাম যেন? তিস্তা। বাবা, নদীর নাম? আমি ওসব বলে ডাকতে পারবো না, আমি তোমাকে মেয়ে বলে ডাকবো। কোথায় থাকো? হোস্টেলে। তিস্তার বেশ ভালো লাগছিল মহিলার কথা। ও মা, তাই এমন কাটকাট চেহারা। খেতে দেয় না বোধহয়। বাড়ি কোথায়? বাবা মা থাকেন কানপুরে। সে তো অনেক দূর। যাকগে, আলাপ যখন হলো তখন আমাকেই মা ভাববে। তা হ্যাঁ গা, কত দিতে হবে তোমাকে? দেখুন, আমি তো কখনো টিউশনি করিনি, তাই। ঠিক আছে, কদিন পড়াও, তারপর ভালো বুঝে মা যা দেবে। মেয়ে কি নেবে না? গৌরী, ও গৌরী! শেষের 3টে শব্দে প্রায় চিৎকার করে উঠলেন। একটি কাজের মেয়ে সামনে এসে দাঁড়ালো। সুমিতের মা তাকে বললেন, একটা প্লেটে মোহনভোগ আর 2টো রসগোল্লা নিয়ে আয়। তিস্তা আটকে উঠল, না না, আমি মিষ্টি খাই না। ওই এক ঢং হয়েছে আজকালকার মেয়েদের। মিষ্টি না খেলে শরীর বাড়বে কি করে? ভরন্ত শরীর না হলে পরে জুঝতে পারবে না। খ্যাংরা কাঠির মতো মেয়ে ছেলেকে আমি দু চোখে দেখতে পারি না মেয়ে। নাও, খাও। তিস্তা দেখলো তার সামনে একটা কাঁসার থালায় সুজি এবং রসগোল্লা দিয়ে গেল কাজের মেয়েটি। মহিলা বললেন, রোজ বিকেলে এ বাড়িতে আর কিছু হোক বা না হোক, মোহনভোগ হবেই। তোমার মেসোমশাই কোর্ট থেকে ফিরে এক থালা খাবেন। নাও, খেয়ে নাও। কাঁসার থালায় চামচ ছিল না, খেতে হলে আঙুল ব্যবহার করতে হয়। ভদ্রমহিলার এদিকে ভ্রুক্ষেপ নেই। দ্বিধা কাটিয়ে সুজি মুখে তুলল তিস্তা। মিষ্টিতে মুখ ভরে গেল। তবু মনে হলো এই কলকাতা শহরে এমন একটা বাড়ি নেই যেখানে সে একটু স্নেহের স্পর্শ পায়। একটা তো হলো। সুমিতের ভাই খুব বুদ্ধিমান নয়, পড়াশোনাতেও মন নেই। প্রথম দিন পড়াতে বসেই সেটা টের পেল তিস্তা। ছেলেটার নাম অমিত। অমিত বলল, দিদি, আমার পড়তে একটুও ইচ্ছে করে না, তুমি মাকে বলো না। সেই ছেলের সঙ্গে ভাব হয়ে গেল এক সময়। সপ্তাহে 4 দিন পড়াতে যায় তিস্তা। যাওয়ার সময় সুমিত সঙ্গে থাকে। মাসিমার সামনে বসে মোহনভোগ খেতে হয়। পড়ানো শেষ হলে সুমিত তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে যায়। এই যাওয়া আসার পথে সুমিত নানান কথা বলে, বিশেষ করে আধুনিক ইংরেজি উপন্যাসের কথা।
কত নতুন লেখক, কত নতুন উপন্যাস, গল্প, কবিতা, যাদের নাম সাহিত্যের ইতিহাসের পাতায় এখনো ওঠেনি। তিস্তার চোখের সামনে সুমিতের চেহারা বদলে গেল। এমন একটা গভীর মনের ছেলের সঙ্গে সে আর অসহজ ব্যবহার করতে পারল না। উল্টে সে হঠাৎই দারুণ রকম আকৃষ্ট হলো। যদি এর নাম ভালোবাসা হয় তাহলে তাই। জীবনটা তখন অদ্ভুত ছন্দে বাঁধা। সকালে কলেজে যায় তিস্তা, সেখান থেকে লাইব্রেরি হয়ে কফি হাউস থেকে সুমিতের সঙ্গে গল্প করতে করতে ওদের বাড়ি। মোহনভোগ খাওয়া এবং অমিতকে পড়ানো শেষ হলে আবার সুমিতের সঙ্গেই হোস্টেলে ফেরা। ওদের বাবার সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। যেহেতু ভদ্রলোক কোনো কথা বলেননি, সেও আগ বাড়িয়ে সামনে যায়নি। এরকম একদিন সুমিতের সঙ্গে বাড়িতে পৌঁছে সে দেখল ওর মা নেই। তিনি অমিতকে নিয়ে হঠাৎ এক আত্মীয়ের বাড়ি চলে গেছেন। সুমিত ওকে নিজের ঘরে নিয়ে এলে তিস্তা জিজ্ঞাসা করলো, তুমি জানতে না উনি থাকবেন না? জানতাম। বাহ, তাহলে বলনি কেন? বললে তুমি এ বাড়িতে আজ আসতে না। ও, তা আনলে কেন? তোমাকে খুব চুমু খেতে ইচ্ছে করছে। ডোন্ট বি ফানি, সিরিয়াসলি বলছি। হঠাৎ তোমার এমন ইচ্ছে হলো কেন? হঠাৎ নয়, সেই প্রথম দিকে তোমাকে ফলো করে যখন হাঁটতাম তখন থেকে। তুমি জানো না তোমার হিপ কি সুন্দর। সুমিত, ওহো সরি। ওকে। সুমিত সামনে এসে ওর কাঁধে হাত রাখলো। লেট মি ডু দ্য কারেক্ট ডিউটি অফ মাই। তিস্তা চট করে সরে দাঁড়ালো। সরি সুমিত। ফর গডস সেক, হোয়াই? বিকজ আই ডোন্ট ওয়ান্ট ইট। ডোন্ট ইউ লাভ মি? ইয়েস আই ডু। দেন হোয়াট হার্ম ইন কিসিং? তুমি এটা করবে বলে পরিকল্পনা করেছো? তোমার এই অ্যাটিটিউড আমি সমর্থন করতে পারছি না, এটাই সত্যি। মাই গড, ইউ আর রিয়েল কনজারভেটিভ। চুমু খেতে কাউকে কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। সুমিত, কাম অন। নো। ওয়েল, কি করলে তুমি রাজি হবে? আমি জানি না। নো, তোমাকে জানতে হবে। ইউ মাস্ট টেল মি। বেশ, আমরা যখন বিয়ে করব। দাঁড়াও, বিয়ে না করলে তুমি চুমু খাবে না? নো। তাহলে যখন তখন নয়, এখনই? আমরা এখনই বিয়ে করব? তার মানে আমরা রেজিস্ট্রি করব? অবাক হয়ে গিয়েছিল তিস্তা। সুমিতকে তার ভালো লাগতো, ভালোও বাসতে শুরু করেছিল। কিন্তু একটা চুমু খাওয়ার জন্য যে সুমিত তাকে বিয়ে করতে চাইবে অমন উন্মাদের মতো, তা সে কল্পনা করেনি। তিস্তার খুব ভালো লাগলো। ওর ইচ্ছে হচ্ছিল তখনই ঝাঁপিয়ে পড়ে সুমিতকে চুমু খায়। কোনো মতে সামলালো সে। সুমিত ওর দিকে তাকিয়ে আছে। সে বলল, বিয়ে করলে দায়িত্ব নিতে হয়, মনে আছে? কি ভাবছো আমরা খুব গরিব? আর কথা বাড়ায়নি। সেদিন বেরিয়ে আসার পর মনে হয়েছিল এই একটা অহংকার নিয়ে এসে চিরকাল বেঁচে থাকতে পারবে। কি ভুলই না ভেবেছিল। নোটিশ দেওয়া এবং অন্যান্য নিয়ম মানার কাজগুলো করেছিল সুমিতি। ওয়েলিংটনের মোড়ে ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে যাওয়ার আগে তিস্তা একটা কাজ করেছিল। সে কানপুরে চিঠি লিখেছিল সরাসরি বাবাকে। সমস্ত কথা জানিয়ে লিখেছিল, সুমিত চাইছে এখনই বিয়েটা হয়ে যাক। আমি একটু দ্বিধায় আছি, সময় নিয়ে তোমার মতামত চাইছি। উত্তরে বাবার চিঠি এসেছিল চটপট। তোমাকে কলকাতায় পড়তে পাঠানো হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। সেটা পূর্ণ হতে অনেক দেরি আছে। অথচ তুমি তাতে মন না দিয়ে আর 5টা মেয়ের মতো বিয়ের কথা ভাবছো দেখে আমি মর্মাহত। তোমার কাজ পড়াশোনা করা, বন্ধু বান্ধব ওই বয়সে হতেই পারে, তাদের সঙ্গে মেলামেশায় আমি কখনোই আপত্তি করিনি। ব্যাপারটা ওই পর্যায়ে রাখলেই খুশি হব। এ সত্ত্বেও তুমি যদি এখনই বিয়ের দিকে ঝোঁকো তাহলে সেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তোমার মায়েরও একই মত। চিঠিটা পড়ে খুব খারাপ লেগেছিল তিস্তার। কিন্তু সুমিত বলেছিল, এই দেশের বাবা মা কখনোই চান না ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করুক। নিজেদের পছন্দ ওদের উপর চাপিয়ে দিতে ওদের জড়ি নেই। আমি এখন কি করব? তিস্তা দ্বন্দ্বে দুলছিল। যা ঠিক আছে তাই করবে। তুমি তোমার বাবার সঙ্গে চিরকাল থাকবে না। আমি আর তুমি এখন একত্রে থাকছি। মুহূর্তেই মন ঠিক করে নিয়েছিল তিস্তা। যার সঙ্গে সারা জীবন স্বামী স্ত্রীর মতো থাকতে হবে তাকে দুঃখিত করার কোনো অর্থই হয় না এখন। জয়তী এসেছিল তার হয়ে। সুমিতের বন্ধুরাও এসেছিল। সই সাবুদের পর ওরা অ্যামিনিয়া রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ আর রুটি খেয়েছিল। পেমেন্ট করেছিল ওদের এক বন্ধু সীতেশ। সীতেশও এক সময় হোস্টেলে থাকতো। ওই সময়ে যারা এসেছিল তারা অভিনন্দনের বন্যায় তাদের ভাসিয়ে দিয়েছিল। সিঁথিতে সিঁদুর পরার মুহূর্তে কেঁপে উঠেছিল তিস্তা।
কেমন ঝুম হয়েছিল সে। দুপুরে ব্যাপারটা চুকে গিয়েছিল। তিস্তা বলল, এই এক মাথা সিঁদুর নিয়ে আমি হোস্টেলে যেতে পারবো না। জয়তী বলেছিল, তুই এখনো হোস্টেলের কথা ভাবছিস? সুমিতের মা তোকে ভালোবাসেন, উনি তোকে বরণ করে নেবেন। জয়তীর দিকে তাকিয়ে তিস্তা বলেছিল, তোরা সঙ্গে চল। জীবনে প্রথমবার এমন লজ্জা জড়ানো সংকোচের অস্তিত্ব টের পেল তিস্তা। সুমিত একটু ইতস্তত করে বলেছিল, আজ না গেলে হয় না? জয়তী জিজ্ঞাসা করেছিল, কেন, অসুবিধে কোথায়? না মানে, আমি মাকে কিছু বলিনি তো, বলে রাখলে ভালো হতো। মা তো বলতেই পারে, তোরা আমাকে তৈরি হবার সুযোগ দিলি না। সুমিত বলেছিল। বন্ধুরা সুমিতের কথায় ভেবে পাচ্ছিল না কি করা উচিত। তিস্তা না বলে পারল না। অসম্ভব, আমি এই এক মাথায় সিঁদুর নিয়ে হোস্টেলে যেতে পারবো না। ঠিক আছে, সিঁদুর তুলে যাও, সুমিত বলেছিল। কি বললে, সিঁদুর তুলবো? অবাক হয়ে গিয়েছিল তিস্তা। তোমার মতো আধুনিক মেয়ে সিঁদুর নিয়ে নিশ্চয়ই ফাঁস করবে না? ঠাট্টা করেছিল সুমিত। ঠোঁট কামড়েছিল তিস্তা। সিঁদুর সম্পর্কে তার কোনো মায়া নেই, কিন্তু এখন এই মুহূর্তে নিজেকে যে অন্যরকম লাগছে তা ওই সিঁদুরের জন্যে, তাও তো অস্বীকার করতে পারছে না। জয়তী বলেছিল, বাজে কথা বলো না সুমিত, তাছাড়া ওর হোস্টেলে ম্যারিড মেয়েদের থাকা নিষেধ আছে। বিয়ে যখন করেছো তখন বাড়িতেই নিয়ে চলো। 5 বন্ধু এক ট্যাক্সিতে চেপে সুমিতের বাড়িতে হাজির হয়েছিল। তখনও আকাশে রোদ। ফুচকাওয়ালারা পাড়ার মোড়ে বসেনি। কাজের মেয়ে দরজা খুলে দিতে সুমিত হুকুম করেছিল, মাকে ডেকে দাও, জরুরি ব্যাপার। মেয়েটা অবাক হয়ে চলে গেল। এটা বাইরের ঘর, অথবা সুমিতের পিতৃদেবের আইন ব্যবসায়ের ঘর। কোনোদিনই এই ঘরে দাঁড়িয়ে থাকতে হয়নি তিস্তাকে। প্রথম দিন যখন এসেছিল তখনও সুমিত তাকে ভেতরে নিয়ে গিয়েছিল। এই পরিবর্তন নতুন আর একটা অস্বস্তির জন্ম দিল। এই সময় অমিত এলো স্কুল থেকে। ঘরে ঢুকে দাদার বন্ধুদের দেখে সে পাশ কাটিয়ে চলে যেতে যেতে তিস্তাকে দেখতে পেয়ে হেসে ফেলল। তুমি এখানে কেন? ঘরে চলো তিস্তাদি। জয়তী হাসলো। আর দিদি ফিদি না, এখন থেকে বৌদি বলবে। বৌদি? অমিত অবাক হয়ে তিস্তাকে দেখলো, তারপর ছুটে ভেতরে চলে গেল। সুমিত চাপা গলায় মন্তব্য করলো, লজ্জা পেয়েছে। ওরা বসেছিল কাঠের চেয়ারগুলোতে। কাঠখোট্টা ধরনের লম্বা একটা ঘড়িতে সময় বাজলো 4টে। ঠিক তখনই সুমিতের মা ভেতরের দরজায় এসে দাঁড়ালেন। ওরা সবাই উঠে পড়ল তাকে দেখে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুমিত? জয়তী ফিসফিস করে তিস্তার কানে বলেছিল, প্রণাম কর মা। দুটো পায়ে যেন এক মন লোহার শেকল, তাই নিয়ে এগিয়ে গিয়ে নিচু হলো তিস্তা। খুব অবাক হয়ে ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, এ কি, এসব কেন? সুমিত জবাবটা দিল, মা, আমরা আজ বিয়ে করেছি। ভদ্রমহিলা কিছুক্ষণ চুপচাপ চেয়ে রইলেন। দলের কেউ কথা বলছিল না। হঠাৎই নিজেকে যেন ফাঁসির আসামি বলে মনে হতে লাগলো তিস্তার। আমার অনুমতি নিয়েছিলে? না মা, হঠাৎই। কোথায়, কালীঘাটে? না, আমরা সই করে বিয়ে করেছি। সেটা করতে গেলে অনেক আগে নোটিশ দিতে হয় বলে শুনেছিলাম। হ্যাঁ, তাহলে হঠাৎ হয়নি? সুমিত চুপ করে রইল। ভদ্রমহিলা এবার তিস্তার দিকে তাকালেন। তুমি যে আমার ছেলেকে বিয়ে করলে এ কথা তোমার বাবা জানে? ঠোঁট টিপে মাথা নেড়ে না বলেছিল তিস্তা। চমৎকার। শোনো, তুমি পরের ঘরের মেয়ে। যতক্ষণ না তোমার বাবা নিজে এসে আমাকে অনুরোধ করছেন ততক্ষণ আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে পারবো না। ভদ্রমহিলা ফিরে যাওয়ার উপক্রম করতেই সুমিত বলেছিল, মা, ওর বাবা এখনই বিয়ের বিরুদ্ধে। তুমি তো তিস্তাকে ভালোবাসো। ওর বাবা বিরুদ্ধে হলে আমি সপক্ষে যাব এমন ভাবনা ভাবছো কি করে? তাছাড়া ওকে আমি ছেলের মাস্টারনি হিসেবে পছন্দ করতাম, এখন থেকে আরও তা থাকছে না। আর কিছু বলার আছে? এবার জয়তী বলল, মাসিমা, আপনি একটু নরম হন। আমি তো নরম আছি, ওকে গ্রহণ করতে একটু আপত্তি নেই, শুধু ওর বাবাকে আমার কাছে আসতে হবে। এই বাড়িতে থাকলে ওর খাওয়া পড়ার দায়িত্ব তো আমার। যাকে বিয়ে করলো তার তো 1 পয়সা মুরদ নেই, তাই ওর বাপের সঙ্গে কথা বলতে হবে না? এই সময় এক প্রায় বৃদ্ধ মানুষ বাইরের দরজা দিয়ে উঁকি মারলেন। কি হচ্ছে? সুমিতের মা গম্ভীর গলায় জবাব দিলেন, তোমার কোনো দরকার নেই, যাও, ভেতরে যাও। ভদ্রলোক আর একটিও কথা না বলে যোগ্য প্রমাণ ব্যাগ নিয়ে সুরসুর করে ভেতরে চলে গেলেন। তার যাওয়া পর্যন্ত অপেক্ষা করে সুমিতের মা বললেন, এসো তোমরা। মিনিট 2 বাদে ওরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তিস্তা অনেক চেষ্টায় নিজেকে সামলে রাখতে পারছিল।
জয়তী জিজ্ঞাসা করল, তুই বলেছিলি তোকে খুব ভালোবাসেন। তাই মনে হতো। রোজ সুজি আর রসগোল্লা খাওয়াতো। তিস্তার গলা অন্যরকম। সুমিত জিজ্ঞাসা করল, এখন কি করা যায়? জয়তী বলল, সেটা তুমি ঠিক করো। ধরিত্রী বলে, বিয়ের পর মেয়েকে কেন ছেলেদের বাড়িতে যেতে হবে? উল্টোটা হয় না কেন? ঠিকই বলে। তুমি তো একটু পরে সুরসুর করে নিজের বাড়িতে ফিরে যাবে। তিস্তার কি হবে? আশ্চর্য, তোমার কিসে মনে হলো ওর একটা ব্যবস্থা না করে আমি বাড়ি ফিরে যাব? বেশ, তাহলে একটা ব্যবস্থা করো। সেটাই তো মাথায় আসছে না। আচ্ছা, ম্যারিড মেয়েদের হোস্টেল নেই? আছে, কিন্তু যাওয়া মাত্র আজ থেকে সিট পাওয়া যাবে নাকি? বলরাম নামের একটি চুপচাপ ছেলে ওদের দলে ছিল। এতক্ষণে সে কথা বলল, আমি বুঝতে পারছি না তোরা বিয়ে করছিস কি জন্যে? একসঙ্গে থাকবো বলে। কোথায় থাকছিস? হোস্টেল খুঁজছিস কেন? কিভাবে থাকবো? মায়ের কথা তো শুনলি। অদ্ভুত, কলকাতায় ঘর ভাড়া নে, দুজনে থাক। ঘর ভাড়া চাইলেই পাওয়া যায়? তোদের চাই? আমার এক পিসে মশাই হরেকৃষ্ণ শেঠ লেনে থাকেন। ওর বাড়িতে 3টে ভাড়াটে, একটা গতকাল উঠে গেছে। আমি বললে তোকে দিতে পারে। জায়গাটা কোথায়? দমদমে, কাশীপুর ক্লাবের পেছনে। ভাড়া? আগের লোকটা শখানেক দিত, 1 মাসের অ্যাডভান্স। সুমিত কিছু বলার আগেই জয়তী বলে উঠল, ওর চেয়ে ভালো আর কিছুতেই হয় না। 200 টাকা লাগছে এখন টিউশনি করে, আর তোর বাবার পাঠানো টাকায় একটু কষ্ট করে চালিয়ে নে। সুমিত রোজগারের চেষ্টা করুক, কারোর উপর নির্ভর করতে হবে না। আর দেরি না করে এখনই হরেকৃষ্ণ শেঠ লেনে যাওয়া যাক। স্বপ্নের মতো ঘটে গেল ঘটনাগুলো। তখন সবে বাবার পাঠানো টাকা তিস্তার হাতে এসেছে। কলেজের মাইনেটাই দিয়েছিল শুধু। হোস্টেল এবং আনুষঙ্গিক খরচ তখনও না মেটানোয় ব্যাগে টাকা ছিল। সুমিত কিছু জোগাড় করলো। হরেকৃষ্ণ শেঠ লেনের বাড়িটায় যে ঘরটি খালি সেটা দোতলায়। লাভের মধ্যে ওর লাগোয়া বাথরুম আছে। সব শুনে বলরামের পিসেমশাই বললেন, দেখো, আমি ঝামেলা পছন্দ করি না। ভাড়া দিচ্ছ, থাকবে, কিন্তু পুলিশ এলে চলে যেতে হবে। ভদ্রলোককে বিয়ের সার্টিফিকেট দেখাতে হলো অবশ্য। ঘরে কোনো আসবাব নেই, খাট দূরের কথা, একটা র‍্যাক পর্যন্ত নেই। এই ঘরে বাস করতে গেলে অনেক কিছুর প্রয়োজন। ওদের দুজনের কাছে যা আছে তা দিয়ে এত সব কেনা সম্ভব নয়। ওরা বিবেকানন্দ রোডে ফিরে এলো। হোস্টেলের সুপারিনটেনডেন্ট সমস্ত শুনে হতভম্ব। বললেন, এরপরে তোমার এখানে থাকা চলবে না। তোমার বাবাকে আমি আজই জানিয়ে দিচ্ছি। আমি জানি এখানে থাকা চলবে না। আমি আমার জিনিসপত্র নিতে এসেছি, তিস্তা স্বাভাবিক গলায় বলেছিল। জিনিসপত্র দিতে ভদ্রমহিলার কুণ্ঠা ছিল, কিন্তু আটকে রাখার অধিকার না থাকায় কিছুই করতে পারল না। যা কিছু দেয় ছিল, দেবার পর তিস্তার ব্যাগে 40 টাকা পড়ে রইল। বিছানাপত্র ও সুটকেস নিয়ে হরেকৃষ্ণ শেঠ লেনে ট্যাক্সি ছাড়া যাওয়া সম্ভব নয়। কিছু টাকা কমে গেল। বন্ধুরা চলে গিয়েছিল বিবেকানন্দ রোড থেকে। অনেক অভিনন্দন নিয়ে ওরা যখন ট্যাক্সিতে উঠেছিল তখন সন্ধে। এই যে এতক্ষণ একটার পর একটা টেনশনের ঢেউ ওরা পেরিয়ে এলো, এবার তার প্রতিক্রিয়া হচ্ছে শরীরে মনে। তিস্তা অবাক হয়ে দেখলো সুমিত খুব স্বাভাবিক ভঙ্গিতে সিগারেট খেয়ে যাচ্ছে, যেন কিছুই হয়নি। সে মনে মনে খুশি হয়েছিল। একজন শক্ত না হলে চলবে কেন? মাটিতেই বিছানা করা হলো। চিড়িয়া মোড় থেকে রুটি আর মাংস কিনে আনলো সুমিত। তিস্তার নিজের দুটো বালিশের ওয়ার একটু ময়লাটে হয়ে এসেছিল। এখানে এসে সেটা খুলে নতুন পরিয়েছে। একজনের দুটো বালিশ দুজনের কাজে লাগবে। খাওয়া দাওয়া শেষ করে সুমিত বলল, একটা ভুল হয়ে গেছে। কি? মাকে জানানো হয়নি। রাগ হয়ে গেল তিস্তা। কি জানাবে? না মানে এখানে আছি, বাড়ি ফিরবো না। আশ্চর্য, তোমার মা তো বলেই দিয়েছেন। স্পষ্ট কথা হয়নি কিছু। আর কি স্পষ্ট হবে? তোমার কথা বলেছেন, হয়তো ভেবেছেন আমি ফিরে যাব। তুমি কি বলতে চাইছো? আমার একবার বলে আসা উচিত যে এখন থেকে এখানেই থাকছি। হঠাৎ তিস্তার মনে হলো সুমিতের মনে যদি কোনো অস্বস্তি থেকে থাকে তবে সেটাকে সরিয়ে ফেলতে সাহায্য করা উচিত। ও যদি ওর মাকে বলে এসে শান্তি পায় তবে তাই যাক। তিস্তা বলল, বেশ, তাড়াতাড়ি ফিরে এসো। যাবো আর আসবো, বড়জোর 1 ঘন্টা। কটা বাজে? 9। 10 সোয়া 10-এর মধ্যে ফিরছি। ঘুমিয়ে পড়ো না। তিস্তা হাসলো। তৈরি হয়ে সুমিত বেরোতে যাচ্ছিল। তিস্তা ডাকলো। সুমিত বলল, যা,
পেছনে ডাকলে? তিস্তা এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। এই প্রথম কোনো পুরুষ শরীরের গন্ধ তার সমস্ত সত্তায় মিশে যাচ্ছিল। সুমিত ওকে চুম্বন করলো। তিস্তা হেসে বলল, ওহ, এর জন্য এত? তার মানে তুমি এটা করতে চেয়েছিলে আর আমি বলেছিলাম বিয়ে করতে হবে। এবার তিস্তা সক্রিয় হলো। ব্যাপারটা যখন সেখানেই থেমে থাকলো না, তখন তিস্তা তাকে মনে করিয়ে দিল মায়ের কথা। নিজের জামার বোতাম খুলতে লাগলো সুমি। দূর শালা, মা ঠিক বুঝে নেবে, নো মোর যাওয়া যায়। এই ব্যাপারটা সেই মুহূর্তে অত্যন্ত ভালো লাগলেও পরে এ নিয়ে অনেক ভেবেছে তিস্তা। সুমিত কেন সেই রাত্রে যেতে চেয়েছিল, কেউ যায়? উত্তরটা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একটা কেরোসিন স্টোভ পর্যন্ত বাড়িতে নেই। সকালে ঘুম থেকে উঠে চা বানাবার ব্যবস্থা করা দরকার। কাছাকাছি চায়ের দোকান নেই। সুমিত বলল, মুখ ধুয়ে চলো, দোকান থেকে চা খেয়ে আসি। চা নিয়ে আসবো কি সে? এ এক আলাদা ধরনের মজা। তিস্তার ভালো লাগলো। 10টার মধ্যে স্নান করে তৈরি হয়ে ওরা যখন বের হলো, তখন সম্বল 30 টাকাও নয়। ওরা দুজনে সরাসরি চলে এলো কফি হাউসে। কফি হাউস তখনও জমে ওঠেনি। সুমিত বলল, আমরা রোজ এখানে এসে ব্রেকফাস্ট করতে পারি, যতদিন টাকাটা থাকবে, গম্ভীর গলায় বলল তিস্তা। সুমিতের মুখ ভাবলেশীন। একটু বাদে বলল, কলেজ যাবে না? আজ ইচ্ছে করছে না। আমি ভাবছি কি হবে, এই টাকায় 3-4 দিন চলবে, তারপর? তিস্তা হেসে ফেলল। আমার কিছু ভাবতে ইচ্ছে করছে না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে পরের অংশটি নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।